লকডাউনের জন্য স্কুলে গিয়ে ক্লাস করা সম্ভব হচ্ছে না, সেই কারণে একটু অসুবিধা হলেও আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লাসটা শুরু করছি। আজকে যে টপিকটা আমরা পড়াবো সেটা হলো কার্যক্ষমতা শক্তি। কার্যক্ষমতা শক্তি এই যে চ্যাপ্টারটা, তার প্রথম যেটা আসছে সেটা হলো কার্য। কার্য কাকে বলে? আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি আর সেই বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার সরণ যেদিকে আমি বল প্রয়োগ করছি সেই দিকেই ঘটে, তাহলে আমি বলবো যে আমার প্রযুক্ত বল কার্য করেছে। তার মানে কার্যকে আমি এভাবে বলতে পারি যে একটা বস্তু রাখা আছে, সেই বস্তুটাকে ঠেললে যদি বস্তুটা সরে যায় তাহলে বলবো আমার যে প্রযুক্ত বল সেটা কার্য করেছে। আমি একটা বোর্ডের মধ্যে, এটা একটা বোর্ড, এই বোর্ডের মধ্যে এই একটা বস্তু আছে, তা আমি এই বস্তুটাকে ঠেলছি, আমি এই বস্তুটাকে এই দিকে ঠেলছি, আমি ঠেলছি আর এটা সরছে। তাহলে বস্তুটার প্রাথমিক অবস্থান ছিল এখানে, বস্তুটা এখন ঠেলার ফলে সরে এলো এই জায়গাতে। এই যে বস্তুটা সরণ হলো, মানে সরণ কাকে বলে? এটা বস্তুর অন্তিম অবস্থান আর এটা ছিল বস্তুর প্রাথমিক অবস্থান। আমি ঠেলার ফলে বস্তুটা সরে এলো। এই যে বস্তুটার সরণ হচ্ছে, মানে এই যে অবস্থার মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করছে, এই স্থান পরিবর্তনটাই সরণ। আর এই যে যতটা সরণ হলো সেই সরণকে এই প্রযুক্ত বল, যেটা দিয়ে আমি ঠেলছি, যে বলটা দিয়ে ঠেলছি সেই বলটা দিয়ে যদি গুণ করে দিই তাহলেই সেটা হবে কার্যের পরিমাপ। তার মানে কোনো বস্তুকে যদি আমি ঠেলি, যদি সেই বস্তুটার স্থান পরিবর্তন হয় তাহলে আমি বলবো আমার প্রযুক্ত বল কার্য করেছে। এবার এই কার্য তিন ধরনের হতে পারে। কিরকম? প্রথমটা হচ্ছে ধনাত্মক কার্য বা পজিটিভ ওয়ার্ক, দ্বিতীয়টা হচ্ছে ঋণাত্মক কার্য বা নেগেটিভ ওয়ার্ক, আর তৃতীয়টা শূন্য কার্য, মানে আমি বল প্রয়োগ করছি কিন্তু কার্য হচ্ছে না। এটাকে একটু তিনটাকেই আমি আস্তে আস্তে ব্যাখ্যা করছি। প্রথমটা কি ছিল? ধনাত্মক কার্য, মানে আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম আর বস্তুটা যেদিকে বল প্রয়োগ করেছি সেই দিকেই যাচ্ছে। মানে এই যে বোর্ডের উপর, বোর্ডটা কি একটা সমতল, সমতলের উপর এই ব্লকটাকে রেখেছি, এটা একটা বস্তু, এই বস্তুটাকে আমি ঠেলছি এই দিকে, বস্তুটা তো এইদিকেই সরছে। তাহলে আমার বল প্রয়োগের অভিমুখ আর বস্তুর সরণের অভিমুখ দুটোই তো একই। তাহলে আমার বল প্রয়োগের দিকে যদি বস্তুটার সরণ হয় তাহলে আমি বলবো আমার যে প্রযুক্ত বল, আমি যে বলটা দিয়ে ঠেললাম বস্তুটাকে, সেই বলটা ধনাত্মক কার্য করেছে। তাহলে এক্ষেত্রে প্রযুক্ত বল আর সরণ একই অভিমুখে হওয়ার জন্য যে কার্যটা হয়েছে সেটা ধনাত্মক কার্য। এবার একটু অন্যরকম ভাবে ভাবি, যদি আমি যেদিকে বল প্রয়োগ করছি তার ঠিক উল্টো দিকে বস্তুটার সরণ হয়। আচ্ছা, সরণ কাকে বলে এটা নিশ্চয়ই জানিস। সরণ হচ্ছে বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান, এই দুটোর মধ্যে সরল রৈখিক দূরত্ব, সোজা দূরত্ব। আমি বাড়ি থেকে বেরিয়ে একটা রাস্তা দিয়ে গিয়ে একটা মাঠে দাঁড়ালাম, আমি বাড়ির একটা ঘরের মধ্যে ছিলাম, সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে গিয়ে মাঠের সামনে দাঁড়ালাম। আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে গেলাম, এই মোট অতিক্রান্ত দূরত্বটা কিন্তু সরণ নয়। সরণ হচ্ছে আমার বাড়ি আর আমার মাঠে দাঁড়িয়ে থাকা অবস্থান, এই দুটোর মধ্যে যদি একটা সরল রেখা দিয়ে যোগ করে দিই, এই দূরত্বটাকেই বলা হচ্ছে সরণ। এটা কিন্তু ভুল যেন না হয়। তাহলে আমি যদি কোনো বস্তুকে ঠেলি আর সেই বস্তুটা যদি সরণ উল্টো দিকে হয়, মানে আমি যেদিকে ঠেলছি বস্তুটা উল্টো দিকে সরে আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রযুক্ত বলটা ঋণাত্মক কার্য করবে। যেরকম আগের বারে যেদিকে আমি বল প্রয়োগ করছি সেই দিকেই সরণ হচ্ছিল, তাহলে আমি সেটাকে বলতে পারি বলের দ্বারা কৃতকার্য। আর যদি এখনকার মতো হয়, যেদিকে বল প্রয়োগ করছি বস্তুটা ঠিক উল্টো দিকে সরে আসছে, তখন সেটাকে বলা হবে বলের বিরুদ্ধে কৃতকার্য বা ঋণাত্মক কার্য। তো এই ঋণাত্মক কার্যের একটা উদাহরণ দিই। ধরি একটা ঢালু রাস্তায় একটা ভ্যান দাঁড়িয়ে আছে। ঢালু রাস্তা মানে ধর আমাদের স্কুলের সামনে যে রেলগেটটা আছে, সেই রেলগেটের সামনে রাস্তাটা দেখবে একটু ঢালু মতো, মানে রেল লাইনটা একটু উঁচু জায়গাতে আছে। এখন ওই ঢালু রাস্তায় একজন ভ্যানওয়ালা ওই ভ্যানটাকে রেখে চা খাচ্ছে। সাধারণত ভ্যান রাখলে কি হয়, পেছনে একটা ইটের টুকরো বা এই জাতীয় কিছু দিয়ে রাখতে হয় যাতে গড়িয়ে না যায়, কিন্তু ও দিতে ভুলে গেছে। তার ফলে কি কিছুক্ষণ পরেই ওই গাড়িটা পেছনের দিকে গড়িয়ে আসছে। এটা দেখতে পেয়ে একটা বাচ্চা ছেলে গিয়ে ওই ভ্যানটাকে ঠেলে আটকে রাখবার চেষ্টা করছে, কিন্তু বাচ্চা ছেলের শরীরে কি আর অত ক্ষমতা আছে? যার ফলে কি হচ্ছে না, ও ঠেললেও ভ্যানটা ওর দিকেই গড়িয়ে আসছে। তার মানে ও যেদিকে বল প্রয়োগ করছে ভ্যানটা ঠিক তার উল্টো দিকে, তা সত্ত্বেও গড়িয়ে আসছে, কারণ বাচ্চা ছেলেটা যতটা বল প্রয়োগ করা দরকার ঠিক ততটা করতে পারছে না।
এই যে বাচ্চা ছেলে বলটা প্রয়োগ করছে তা সত্ত্বেও ওই ভ্যানটা উল্টো দিকে সরে আসছে, তার মানে কি বাচ্চা ছেলে যে বলটা প্রয়োগ করছে তার বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে। মানে প্রযুক্ত বলের অভিমুখ আর ওই ভ্যানটার সরণের অভিমুখ দুটো উল্টো, তাই না? তো এই যে প্রযুক্ত বল যেদিকে কাজ করছে ওর সরণটা ঠিক তার উল্টো দিকে হচ্ছে, সেই কারণে এই ধরনের কার্যকে বলা হয় ঋণাত্মক কার্য বা নেগেটিভ ওয়ার্ক। তাহলে আমরা পজিটিভ ওয়ার্ক আর নেগেটিভ ওয়ার্কটা জানলাম। এবারে আমরা শিখব শূন্য কার্য কি। শূন্য কার্য অনেক রকমের হতে পারে। আমরা আগেই জেনেছি যে কার্য কিভাবে বের করতে হয়। কার্য বের করতে হয় কোনো বস্তুর উপর প্রযুক্ত বল আর সরণের গুণফল দিয়ে। এখন আমি যদি একটা দেওয়ালকে, একটা সিমেন্টের দেওয়াল, আমার পেছনে যে দেওয়ালটা দেখা যাচ্ছে এটা একটা সিমেন্টের দেওয়াল, আমি এটাকে হাত দিয়ে ঠেলছি, সারা দিন ধরে ঠেলেছি, সারা দিন পর পরিশ্রম হয়ে ঘেমে নিয়ে, এখন যেরকম ঘেমে নিয়ে গেছি সেরকম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, তা সত্ত্বেও দেওয়ালটাকে আমি একটুও ঠেলে সরাতে পারিনি। সম্ভব নাকি সরানো? একটা সিমেন্টের দেওয়ালকে ঠেলে সরানো যায়? সরানো যায় না। কাজেই আমি সারা দিন ধরে যে বলটা প্রয়োগ করলাম সেই বলটা দিয়ে কি কোনো সরণ হলো? কোনো সরণ হলো না। কাজেই সরণ যেহেতু হলো না, মানে সরণের মান কত? শূন্য। বলকে সরণ দিয়ে গুণ করলে তবেই তো আমি কার্য পাবো। তাহলে বলকে শূন্য দিয়ে গুণ করলে কি হবে? শূন্যই পাবো। তাই আমি সারা দিন ধরে এত বল প্রয়োগ করা সত্ত্বেও আমার কাজটা হলো শূন্য। তার মানে আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটা সরণ না হয়, তাহলে আমার প্রযুক্ত বল কোনো কাজ করেনি বলে আমি ধরে নেব। আবার একটু অন্যরকম ভাবে ধরি। মনে রাখতে হবে যে সরণ তখনই হবে যদি বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান এই দুটোর মধ্যে কিছুটা দূরত্ব থাকে। প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান একই জায়গা হয়ে গেলে সরণ কিন্তু শূন্য হয়ে যাবে। মানে আমি বাড়ি থেকে বেরোলাম, বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে ঘুরে এসে আবার বাড়িতে ঢুকে গেলাম, তার মানে কিন্তু আমার সরণ শূন্য। তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে আমি সাইকেল চালিয়ে গেলাম, সাইকেল চালিয়ে গিয়ে রাস্তায় বেশ খানিকটা ঘুরলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, একটু চা খেলাম, দিয়ে আবার বাড়িতে যখন এসে পৌঁছলাম, তাহলে আমি কোনো কাজ করলাম না, আমার কার্য শূন্য। হ্যাঁ, ফিজিক্স বলছে বা পদার্থবিদ্যা বলছে এটা শূন্য, কিন্তু সবসময় না। কখন শূন্য হবে? যদি আমার সাথে কোনো রকম ঘর্ষণ বল সংযুক্ত না হয়, তখনই কিন্তু আমার কৃতকার্যটা শূন্য হবে এক্ষেত্রে। কিন্তু যদিও আমি সাইকেল নিয়ে যাওয়ার ফলে আমার উপর ঘর্ষণ বল কাজ করেছে, আমি হাঁটলেও ঘর্ষণ বল কাজ করে, তাই এক্ষেত্রে বাস্তবিকভাবে কাজটা শূন্য নয়। কিন্তু যদি আমি কোনোভাবে একটা বস্তুকে ভাসিয়ে দিতাম, একটা বস্তু ভেসে ভেসে যাচ্ছে, গিয়ে ও ঘুরে আবার আমার কাছে এসে পৌঁছলো, তাহলে কিন্তু সেই বস্তুটার সাথে ঘর্ষণ বল সংযুক্ত নেই। এক্ষেত্রে এই যে বস্তুটা ঘুরে এসে আবার প্রাথমিক অবস্থানে ফিরে এলো, এই বস্তুটার ওপর বা ওই বস্তুটা কোনো কাজ করলো না, কারণ ওর সরণ শূন্য। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের কার্য। এই যে কার্যের কথা বললাম, কার্যের এসআই একক হলো জুল। এই কার্যের আবার সিজিএস একক কি? সিজিএস একক হলো আর্গ। তো এই জুল আর আর্গের মধ্যে একটা সম্পর্ক আছে। 1 জুল মানে 1-এর পাশে 7টা শূন্য বসালে যত বড় সংখ্যা হয় তত আর্গ। মানে 1 জুল সমান 10⁷ আর্গ। 1-এর পাশে 7টা শূন্য, 10⁷ আর্গ। তাহলে এইটাকে বলা হয় কার্যের একক। কার্যের একক আবার আমরা যদি এটাকে পরম একক বলা হচ্ছে, যদি অভিকর্ষীয় একক ধরি, তাহলে অভিকর্ষীয় এককে বলতে গেলে যদি জুল বলি, জুল হচ্ছে নিউটন মিটার। 1 জুল মানে 1 নিউটন মিটার। এই নিউটন মিটারটা হলো অভিকর্ষীয় একক। আবার সিজিএস পদ্ধতিতে আমরা আর্গ পেয়েছি, আর্গ মানে হচ্ছে ডাইন সেন্টিমিটার। তাহলে কার্যের এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় একক হলো নিউটন মিটার, আর সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক হলো ডাইন সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এই এককগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। আর এই যে আমি সারা দিন ধরে বল প্রয়োগ করা সত্ত্বেও ওই পেছনের দেওয়ালটাকে সরাতে পারিনি, বা ওই যে বস্তুটাকে ভাসিয়ে দিয়েছিলাম ও একটা বৃত্তাকার পথে ঘুরে এসে আবার প্রাথমিক অবস্থায় ফিরে এলো, যার ফলে ওই বস্তুটা কোনো কাজ করলো না, তাহলে আমি যে এই বলটা প্রয়োগ করলাম, এই বলটাকে কি বল বলা হচ্ছে? এই বলটাকে বলা হচ্ছে কার্যহীন বল। কার্যহীন বল মানে যে বল কোনো কাজ করেনি, বেকার বেকার প্রয়োগ করা হয়েছে, সেই বলটাকে বলা হচ্ছে কার্যহীন বল। ঠিক আছে? তাহলে কার্যহীন বলের উদাহরণ আমি আরো একটা রকম ভাবে দিতে পারি। পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার ফলে পৃথিবী একটা বৃত্তাকার পথে ঘুরছে। বৃত্তাকার পথে ঘোরার পরে ওর অন্তিম অবস্থান আর প্রাথমিক অবস্থান সমান হয়ে যাচ্ছে, মানে একই জায়গা হয়ে যাচ্ছে, ফলে ওর সরণ শূন্য।
যার ফলে পৃথিবী এই সূর্যের চারপাশে ঘোরার ফলে কোনো কার্য করছে না। কাজেই এই যে অভিকর্ষীয় বল এখানে একটা কার্যহীন বল। আবার আমি যদি হাতে একটা বেশ সুটকেস বা ব্রিফকেস নিয়ে হেঁটে চলে যাই বা একটা ভারী ব্যাগ বা বই নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকি, তাহলে অভিকর্ষীয় বল কাজ করছে নিচের দিকে পৃথিবী আমাদেরকে টানছে, আর আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে, মানে অনুভূমিক তলে রাস্তা বরাবর। তাহলে আমার স্মরণ মানে আমার স্মরণ বা আমার সাথে যে বইটা আছে বা ব্যাগটা আছে বা যে ব্রিফকেসটা আছে সেইগুলোর স্মরণ যেদিকে হচ্ছে, মানে স্মরণ হচ্ছে সামনের দিকে আর অভিকর্ষীয় বল কাজ করছে নিচের দিকে। একটা স্মরণ হচ্ছে অনুভূমিক ভাবে আর অভিকর্ষীয় বল নিচের দিকে, তাহলে এদের মধ্যে কোণ কত? এদের মধ্যে কোণ 90 ডিগ্রি। মনে রাখতে হবে স্মরণ এবং প্রযুক্ত বল এদের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু কৃতকার্য শূন্য। এক্ষেত্রেও অভিকর্ষীয় বল কোনো কাজ করছে না, তাই অভিকর্ষীয় বলটা এক্ষেত্রেও একটা কার্যহীন বল। তাই এই হলো আমাদের কার্যক্ষমতা শক্তির কার্যের বিভিন্ন রকমের কার্য, তাদের একক এবং কার্যহীন বল কাকে বলে সেটা আমরা এখানে একটা অঙ্ক দেখাচ্ছি। অঙ্কটাতে বলেছে যে 20 কিলোগ্রাম ভরের একটি বাক্সকে 4 নিউটন বলের সাহায্যে 5 মিটার সরণ ঘটালে কি পরিমাণ কাজ করতে হবে। তাহলে বস্তুটার ভর কত, কি কি দেওয়া আছে একটু লিখে নি। বস্তুর ভর সমান 20 কিলোগ্রাম, ঠিক আছে। আর বল প্রয়োগ করা হয়েছে কত? প্রযুক্ত বল সমান 4 নিউটন, এন হচ্ছে নিউটন। তাহলে বস্তুর ভর 20 কিলোগ্রাম আর প্রযুক্ত বল 4 নিউটন, আর বস্তুটার সরণ কত হয়েছে? সরণ হয়েছে 5 মিটার। সরণ 5 মিটার। আমরা জানি কি কাজ বের করার জন্য, মানে কৃতকার্য বের করার জন্য কি কি প্রয়োজন? প্রযুক্ত বল আর সরণ, এই দুটো হলেই চলবে, আর কিচ্ছু দরকার নেই। তাহলে প্রযুক্ত বল 4 নিউটন আর সরণ 5 মিটার। দেয়ারফর বা অতএব কৃতকার্য সমান বল গুণিত সরণ। বল কত? 4 নিউটন আর সরণ কত? 5 মিটার। তাহলে 4 নিউটন আর 5 মিটার, তাহলে 4 5 20। একক কি হবে? জুল, এসআই একক। তাহলে এই 20 জুল হলো উত্তর। তাহলে কি পরিমাণ কাজ করতে হবে? অতএব 20 জুল কাজ করতে হবে। আরো একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় অঙ্কটা বলেছে 500 গ্রাম ভরের একটি বস্তুকে একতলা থেকে দোতলায় নিয়ে যাওয়া হলো। একতলা ও দোতলার উচ্চতার পার্থক্য 8 মিটার হলে কৃতকার্যের পরিমাপ করো। একটা বস্তু যার ভর বলে দিয়েছে 500 গ্রাম। এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, গ্রামটা কিসের একক? গ্রাম হলো ভরের একক। আর মিটার মানে সরণ যেটাকে বলা হয়েছে, মিটারটা কিসের একক? সরণের এসআই একক। তাহলে দুটোকেই একই পদ্ধতিতে নিয়ে যেতে হবে। হয় আমরা দুটোকেই সিজিএস পদ্ধতিতে কনভার্ট করব, নয়তো দুটোকেই এসআই পদ্ধতিতে কনভার্ট করব। এখানে আমার মতো মনে হয় এসআই পদ্ধতিতে লেখাটাই ভালো। তাহলে লিখে নি ভর। বস্তুর ভর কত? বস্তুর ভর 500 গ্রাম। 500 গ্রাম মানে এটাকে যদি আমি এসআই পদ্ধতিতে লিখি তাহলে হবে 0.5 কিগ্রা। 0.5 কেজি হয়ে গেল। 500 গ্রাম মানে হাফ কেজি। এবারে সরণ কত বলে দিয়েছে? সরণ সমান 8 মিটার। এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু আমরা প্রযুক্ত বল কত সেটা জানি না, সেটা দেওয়া নেই, বস্তুর ভর দেওয়া আছে। কোন বস্তুকে ধরি এটা একটা বস্তু, এটা নিচে আছে, একে আমি ওপরে তুলবো। ওপরে তুললে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। একটা বস্তুকে নিচের দিকে কে টানে? পৃথিবীর অভিকর্ষ বল।
তো এই পৃথিবীর অভিকর্ষ বলটাই হচ্ছে এই বস্তুটার ওজন। বস্তুর ওজন কি করে বের করতে হয়? বস্তুর ভর আর অভিকর্ষজ ত্বরণের গুণফল হচ্ছে বস্তুর ওজন। তাহলে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে এই অভিকর্ষজ ত্বরণকে যদি আমি ভর দিয়ে গুণ করে দিই তাহলেই অভিকর্ষজ বল বা ওজন যেটাই আমরা বলি সেটা পেয়ে যাব। অতএব বস্তুর ওজন বা এটাকে আরো একটা নাম আছে অভিকর্ষজ বল এর মান হলো বস্তুর ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হবে। বস্তুর ভর কত? 0.5 কেজি। অভিকর্ষজ ত্বরণ কত? 9.8। এটা যেহেতু বল তার মানে এটা কিসে এলো? এটা নিউটন। নিউটন এককে পেয়ে গেলাম। এইবারে আমরা বের করব কি না এই বস্তুটার মানে এই বস্তুটার ওজন বা অভিকর্ষজ বল তো পেলাম। এবার বস্তুটাকে এই যে নিচে ছিল নিচ থেকে ওপরের দিকে তুলতে আমাকে কৃতকার্য করতে হচ্ছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে। তো কৃতকার্য মানে বল গুণিত সরণ। অতএব কৃতকার্য সমান অভিকর্ষজ বল গুণিত সরণ। এটা লিখছি না অভিকর্ষজ বল কত, এখানে গুণ করিনি, গুণ পরে করব। এটা একদম সরাসরি লিখে দিই 0.5 গুণিত 9.8। এটা পেলাম অভিকর্ষজ বল। আর সরণ কত? সরণ হচ্ছে 8 মিটার। তাহলে এত জুল। তাহলে এটাকে গুণ করলে আসছে 39.2 জুল। এত জুল কার্য করতে হচ্ছে। এটাকে যদি আর্গে নির্ণয় করতে হতো তাহলে এর সাথে 10⁻7 গুণ করে দিলেই হতো। 39.2 × 10⁻7 আর্গ। তাহলে উত্তরটা হবে অতএব অভিকর্ষের বিরুদ্ধে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য 39.2 জুল। এই হলো আমাদের উত্তর। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো মানে এমন কিছু কঠিন না, সবসময় মাথায় রাখতে হবে যে কোনো ভাবে বলের পরিমাণটা আমাকে ঠিকঠাক করে বের করতে হবে আর সরণটা বের করতে হবে। এই দুটো যদি পেয়ে যাই তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজ। তাহলে আজকে আমরা কার্যটা পুরোপুরি শেষ করলাম। তার যা যা গাণিতিক সমস্যাগুলো আছে তার কিছুটা আমরা আলোচনা করলাম। এর পরের দিন আমরা শুরু করব ক্ষমতা, এবং যদি সম্ভব হয় তাহলে শক্তির কিছুটা পার্ট আমরা পড়াবো। তাহলে কার্যক্ষমতা শক্তির প্রথম পার্টটা কমপ্লিট হলো। এরপরে ক্ষমতা শক্তিটা বাকি থাকছে, সেটা পরের ক্লাসে হবে। আর যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে এই যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে জিজ্ঞেস করা যেতে পারে। আমাকে ফোন বা মেসেজ করে জিজ্ঞেস করতে পারিস।